62.5 হবে রোধাঙ্ক, তারপরেরটা করবা। রোধাঙ্কর ইউনিট কী হবে তুই বল? কী হবে রোধাঙ্কর ইউনিট? না ভাই, এখানে ওহম, ওহম তো ঠিক আছে, মিটার কেন হবে এখানে? কোশ্চেনেও তো সেন্টিমিটার দিয়েছে, তাহলে ওহম সেন্টিমিটার, ঠিক আছে। ওইটা আসছে 1/62.5, 0.016, হ্যাঁ তো 1/62.5 হবে। ডাইরেক্ট করে দিলেও হয়ে যাবে, বেকার ডাইরেক্টই তো লেখা যায়। 0.016, তারপরটা লাস্ট এটা 1/62.5 লিখে দেবো না, করে দেবো। ক্যালকুলেটার আছে তো বোর্ডে, করবি অবশ্যই। সিবিএসসি হলে মানা যেত ওইভাবে, ওই ভার্সানে ছেড়ে দিলে নাম্বার দিয়ে দেবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দেবে না। লাস্টটা কত আসছে বলতো? 2x16 মানে 320। বাকিদের তাই এসছে? 320। হ্যাঁ এক্স্যাক্টলি, এগুলো তো লাগবে না। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার আমি কীভাবে করছি তাহলে হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে যে রেজিস্টিভ রোধাঙ্ক, রোধাঙ্কর ফর্মুলা কি? রো ইকোয়াস, আমি বোর্ডে করছি না এগুলো ভাই, ফর্মুলা আছে, জাস্ট ফর্মুলাতে বসাচ্ছি আর করতে করতে যাচ্ছি। রো ইকোয়াস টু আমার কী হবে? R × A/L, আর এর ভ্যালু দেওয়া আছে কিলো ওহমে, আমি কনভার্ট করে নিলাম ওহমে। কিলোগ্রাম থেকে যেভাবে গ্রামে কনভার্ট করি, আমি কিলো ওহম থেকে সেভাবে ওহমে কনভার্ট করলাম, ঠিক আছে। তাহলে আমার কী হলো? রো ইকোয়াস টু R × A/L, আর এর ভ্যালু দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে, এল এর ভ্যালু দেওয়া আছে, আমি বসালাম, আমি পেয়ে গেলাম কি? রো এর ভ্যালু। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার আমার বেরিয়ে গেল। সেকেন্ড কোশ্চেন আমাকে কী বলেছে বার করতে? উল্টোটা জাস্ট, পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক মানে কি? আমার বেসিক্যালি 1/ρ, আগেরটাতে রো বেরিয়েছিল, এবার 1/ρ করে দিলাম, অ্যান্সার যাচ্ছে তাই। ক্যালকুলেটারে বসিয়ে করবো, তার কারণ কি আমার ক্যালকুলেটার অ্যালাউড। থার্ড কোশ্চেন কী বলেছে? মোলার কন্ডাক্টিভিটি, মানে মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতা মানে আমার ফর্মুলা লাগাচ্ছি 1000 × কাপ্পা বাই মোলারিটি। 1000 × কাপ্পার ভ্যালু এইমাত্র বার করেছি। মোলারিটি আমার কত দিয়েছে কোশ্চেনে? 0.02, যাই দিয়েছে সেটা আমি বসালাম। 0.05, ঠিক আছে, যা দিয়েছে বসালাম, আমার অ্যান্সার চলে আসে। 3খানা কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, বোঝা গেছে, সিম্পল। আমি ফর্মুলা মনে রেখে অঙ্কগুলো করতে পারবো। চল লাস্ট কোশ্চেন উচ্চ মাধ্যমিকের একটা লেখ, তারপর আর যাবো না, তারপর নতুন টপিকে ঢুকবো। লেখ, হেডিং দে। হ্যাঁ হেডিং না, কোশ্চেন লেখ। লেখ 0.001 মোলার HCl দ্রবণের 0.001 মোলার HCl দ্রবণের 298 কেলভিন উষ্ণতায়, 298 কেলভিন উষ্ণতায় রোধ 1500 ওহম হলে, রোধ 1500 ওহম হলে, রোধ 1500 ওহম হলে, লিখেছিস? লেখ কোষটির কোষ ধ্রুবক কত হলে, বা কোষ ধ্রুবক কত হলে, ডাইরেক্ট লেখ কোষ ধ্রুবক কত হলে, কোষ ধ্রুবক কত হলে দ্রবণের পরিবাহিতাঙ্ক হোয়াট ইজ দ্য, একটু দাঁড়া,
আচ্ছা কী লিখেছিস বলতে একটু বল। 0.001 মোলার HCl দ্রবণে 298 কেলভিন উষ্ণতায় রোধ 1000 ওহম হলে 1000 ওহম, তাই তো? হ্যাঁ। ফুল স্টপ দে, ফুল স্টপ দে। ফুল স্টপ দিয়ে লেখ। লেখ কোষ ধ্রুবক, কোষ ধ্রুবক আগেটা লিখেছিলি না? ফুল স্টপের পরে কি লিখেছিলি বলতো? কোষ ধ্রুবক কত হলে দ্রবণের পরিবাহিতাঙ্ক? একটু দাঁড়া, এটা এমনভাবে লিখেছে। কোষ ধ্রুবক কত হলে লিখেছিলি তো? কেটে দিয়েছিল ওটা? কাটিস তো, খুব ভালো কথা। লেখ ফুল স্টপটা আগে দিয়েছিস, তার আগে লেখ কোষটির কোষ ধ্রুবক কত হলে 0.001 মোলার KCl দ্রবণের, কোষটির কোষ ধ্রুবক কত হলে, আর কেটেও দিলে এটা নিজে ছোট্ট করে রাইট দিয়ে তাহলে হয়ে গেল, কাটার পরে রাইট। কত হলে 0.001 মোলার KCl দ্রবণের, 0.001 মোলার। হ্যাঁ 0.001 মোলার, এটা কে লিখেছে না এইচ লিখেছে বোঝা যাচ্ছে না। আগেরটা দিয়ে H বলবো। আগেরটা HCl ছিল তো, তাহলে এটা HCl আছে 0.001 মোলার HCl দ্রবণের। ওটা থেকে তাই তো মনে হচ্ছে, বুঝতে পারছি না কি লিখেছে। দ্রবণে একটু দাঁড়া। কি লিখেছে বোঝাই যাচ্ছে না, ভুলভাল অঙ্ক লিখে লাভ নেই। চল বই বার কর, বইয়ের মধ্যে মার্ক করি, তারপরে পরের পার্টে যাচ্ছি। এই অঙ্কটা ক্যান্সেল। ওটা পরে হবে কখনো, যদি কোশ্চেনটা খুঁজে পাই তাহলে হবে। 3.13 বার কর, 3.13, 3.13, 3.13 মধ্যে ফার্স্ট যেটা আছে পরিবাহিতার একক, পরিবাহিতার একক কোনটা সিজিএস কোনটা কি মনে রাখবি, ঠিক আছে? সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ওহম ইনভার্স বা মো, এসআই পদ্ধতিতে হচ্ছে আমার সিমেন্স। পেয়েছিস খুঁজে? পরিবাহিতার একক পেয়েছিস খুঁজে, মার্ক করেছিস? তোকে যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে যে কী ইউনিট হবে, তুই নর্মালি এসআইটাই লিখবি সবসময়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 1 সিমেন্স ইকোয়াস টু দেখ লেখা আছে, তারপরে 1 সিমেন্স ইকোয়াস টু 1 ওহম ইনভার্স দেখা যাচ্ছে তো? 1 সিমেন্স ইকোয়াস টু 1 ওহম ইনভার্স মার্ক করে রাখলাম। আমি যখন সিমেন্সের টার্মে রিপ্রেজেন্ট করবো তখন ওটা আমার হচ্ছে এসআই, আর যখন ওহমের টার্মে রিপ্রেজেন্ট করবো ওটা আমার হচ্ছে সিজিএস, ঠিক আছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তারপরে দেখ 3.13.1, আচ্ছা সরি, তার উপরে দেখ লেখা আছে নীলকালিতে তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আয়নগুলোর আধান, অবশ্যই ভাই, চার্জ যত বেশি হবে তত আমার বেশি চার্জ ক্যারি করবে। গতিবেগ, যত আমার গতিবেগ বেশি হবে তত ফাস্ট মুভ করবে, কারেন্ট নিয়ে বেশি যাবে। উষ্ণতার উপর ডিপেন্ড করবে, কারণ কি উষ্ণতা বাড়লে আমার তোদের স্পিড বেড়ে যাবে। আর দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি মানে কি? দ্রাবকের প্রকৃতি মানে সাপোজ ধর এই যে সলিউশনটা আছে, তুই অলরেডি সারফেস টেনশন আর ভিসকোসিটি পড়েছিস? সারফেস টেনশন ভিসকোসিটি, পৃষ্ঠ টানার সান্দ্রতা। দেখ আমার যত সলিউশনটা ভিসকাস হবে, মানে কি বলতো, যত আমার সলিউশনের সান্দ্রতা বেশি হবে তত আমার কী হবে বলতো সলিউশনটা, বল এই ঠিকই বলেছিস। জেলি আর জল এটার মধ্যে কোনটা বেশি ভিসকাস, কোনটা সান্দ্রতা বেশি? জেলি আর জলের মধ্যে জেলির সান্দ্রতা বেশি, এক্স্যাক্টলি। তার মানে দেখ আমার যদি এটা বেশি সান্দ্র হয় তার মানে কী হবে, আয়নগুলো ইজিলি মুভ করতে পারবে না সিম্পলি। কারণ তোকে ভাব, তোকে ধর আমি জলের মধ্যে ফেলে দিয়েছি আর জেলির মধ্যে ফেলে দিয়েছি, তুই কোথায় ইজিলি সাঁতার কাটতে পারবি? কোথায় ইজিলি যেতে পারবি? জলের মধ্যে। জেলির মধ্যে যেতে পারবি না। তার মানে জেলির মধ্যে আমার আয়নের মুভমেন্ট হবে কম,
তার মানে সান্দ্রতার উপর ডিপেন্ড করছে, মানে দ্রাবকের প্রকৃতির উপরও ডিপেন্ড করছে, বুঝতে পারলাম। তাহলে 4টে পয়েন্ট আমি মনে রাখবো কোন কোন উপরে নির্ভর করে। তারপরে দেখ চলে যাওয়া হচ্ছে 3.13.1 3.13.1 আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা। আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা যদি আমি বানিয়ে লিখতে পারবো, আজকের ক্লাসে কীভাবে বানিয়ে লিখতে হবে বললাম। আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা মার্ক করেছিস? আপেক্ষিক পরিবাহিতার একক হয়ে গেছে, মার্ক করেছিস? আপেক্ষিক পরিবাহিতার একক, একক কোনটা মার্ক করবো? দেখ অবশ্যই এসআইটা মার্ক করি, এসআইটা মার্ক করি। তোকে যদি পরীক্ষাতে বলে একক লেখো, তাহলে তোর কাজ হবে কিন্তু এসআইটাই লেখা, বুঝতে পেরেছিস তো? আর দেখ ওই যেটা দেওয়া আছে না মো সেমি ইনভার্স, ওগুলো আমি তো ইউজ করবো আমার এই চ্যাপ্টারে, দেখবি তাই বলছিলাম যেটা সেন্টিমিটার টার্মে ইউজ হবে। তারপরে চলে যায় কোষ ধ্রুবক। কোষ ধ্রুবকের সংজ্ঞা দেখ এগুলো অন্য কোনো বোর্ডে আসে না, কিন্তু উচ্চ মাধ্যমিক এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আসে কোষ ধ্রুবকের সংজ্ঞা। ক্লাস 10-এও আসতো কোষ ধ্রুবকের সংজ্ঞা। পারবো লিখতে? হ্যাঁ ভাই পারবো। দেখ L/A ওটাই লেখা আছে, অনুপাতকে বলে কোষ ধ্রুবক। কোষ ধ্রুবকের একক সিজিএসে কী হবে, এসআইতে কী হবে, মার্ক করে রাখলাম, মার্ক করে রেখেছিস। তারপরে চলে যাওয়া হচ্ছে আচ্ছা, তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা পরিমাপের জন্য ডিসি কারেন্ট ব্যবহার না করে এসি কারেন্ট ব্যবহার করা, দেখতে পাচ্ছিস? ওটা ভাই পুরোটা পড়বি, ওটা 2023-এ উচ্চ মাধ্যমিকে এসছে। কেন আমি তোকে সিম্পলি ব্যাপারটা বলে দিচ্ছি। কেন আমি এখানে দেখ ডিসি কারেন্ট কেন ইউজ করবো, বেসিক্যালি টাকা ধর আমার কী হয় ভাই, ইলেকট্রোলাইসিস হচ্ছে। ইলেকট্রোলাইসিস মানে কি বলতো, অ্যানায়নগুলো অ্যানোডে ছুটে আসবে, ক্যাটায়নগুলো আমার ক্যাথোডে ছুটে যাবে। যাওয়ার ফলে কী হবে, সাপোজ আমার মিডিয়ামের মধ্যে Na+ আছে, Na+ হচ্ছে আমার ক্যাটায়ন, Na+ কোথায় ছুটে যায়, Na+ ছুটে যাবে হচ্ছে ক্যাথোডে। গিয়ে আমার Na+ কী করবে বলতো, ক্লাস 10-এর কনসেপ্ট থেকে বলে Na+ গিয়ে কী করে, এক্স্যাক্টলি সোডিয়ামে কনভার্ট হবে। তার কারণ কি, Na+ আমার একখানা ইলেকট্রন নেবে, নিয়ে আমার সোডিয়ামে কনভার্ট হবে। ক্লাস 10-এ দেখবি এগুলো আসতো, অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া। Cl- আমার অ্যানোডে যাবে, গিয়ে কী হবে বলতো, ইলেকট্রন ছেড়ে Cl অ্যাটমে কনভার্ট হবে। তারপরে দুখানা Cl অ্যাটম জুড়ে আমার ক্লোরিন গ্যাস ফর্ম করবে। তার মানে আমার রিয়াকশান হচ্ছে স্বাভাবিকভাবে, বুঝতে পারছি। এবারে সাপোজ আমি এখানে ডিসির জায়গায় এসি ইউজ করলাম। এসি মানে কি, অল্টারনেটিং কারেন্ট। তার মানে কী হবে বলতো, এই প্লাস মাইনাস পোলগুলো বারবার চেঞ্জ হচ্ছে। তো ফিজিক্সে ছিল ডিসি আর এসি, যদি আমার চেঞ্জ হয় তার মানে কী হবে বলতো, এই মুহূর্তে এটা অ্যানোড আছে, কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে ক্যাথোড, ওটা হয়ে যাবে অ্যানোড। খেলা এরকম বারবার চেঞ্জ হবে। তাহলে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমার কী হবে বলতো, আয়নগুলো হয়ে যাবে কনফিউজ, কোন দিকে যাবে। আয়নগুলো যদি কনফিউজ হয়ে যায় তার মানে কী হবে বলতো, এই যে প্রসেসটা হচ্ছে এটা ঠিকঠাক হবে না, বুঝতে পারলি তো? এটাই তোর ওখানে লেখা আছে পোলারাইজেশন ঘটে, বুঝলি? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার, এই হচ্ছে 2023-এ কিন্তু এসছে, এটা ভালো করে পড়বি, এটা ক্লিয়ার, বোঝা গেছে? এই কথাটাই ওর মধ্যে লেখা আছে, ছদন ক্রিয়া বলে লিখেছে, পোলারাইজেশন, ঠিক আছে? অত ভাই বাংলা কারোর লেখার কী দরকার, ঠিক আছে? যাই হোক, চল পরেরটা দেখ। পরের পয়েন্টটায় দেখ আছে, যেসব বিষয়ের উপর আপেক্ষিক পরিবাহিতা নির্ভরশীল, 2-3টা পড়ে রাখবি এর মধ্যে, ঠিক আছে? যেসব বিষয়ের উপর আপেক্ষিক পরিবাহিতা নির্ভরশীল, পড়লে একবার বুঝে যাবি আপেক্ষিক পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। হ্যাঁ, এমসিকিউতে টেস্ট পেপারে দেখতে পাবি, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে যাবো কোথায়, তারপরে চলে যাবো হচ্ছে, এখন অবধি আমি তুই তারপরের পয়েন্টটা পড়িনি, গাঢ়ত্ব বৃদ্ধি করলে গাঢ়ত্ব হ্রাস করলে কী হবে, সেই পার্ট আমি তো এখনও আসিনি। তারপরে যেটা 3.13.2 দেখতে পেয়েছিস, মোলার পরিবাহিতার সংজ্ঞা, মারাত্মক ইম্পর্টেন্ট, উচ্চ মাধ্যমিকে এসছে এর আগে। মোলার পরিবাহিতার সংজ্ঞা দেখ, ডেফিনেশন এখন অবধি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে লিখতে, আর কোনো বোর্ডে ডেফিনেশন তুই দেখবি না লিখতে দিচ্ছে, ঠিক আছে? তাহলে পড়বি এখান থেকে সংজ্ঞা। সংজ্ঞার পরে দেখ λm = 1000 কাপ্পা/m, ফর্মুলা একটা দেওয়া আছে, বক্স করে, ওটা আমি তুই ক্লাসেও লিখেছি, ওটা আলাদা করে পড়তে হবে না। তারপরে দেখ ওই মোলার পরিবাহিতার একক, একক তো মার্ক করলাম না কিছুক্ষণ আগে, এসআই আর সিজিএস দুখানেই মার্ক করেছি। তারপরে চলে যাচ্ছে দেখ তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সংজ্ঞা, অবশ্যই সংজ্ঞা পড়বি, মার্ক করেছি সংজ্ঞা। একই জিনিস, আগেরটা যা ছিল হচ্ছে 1 মোল, এটা হয়ে যাবে আমার 1 গ্রাম তুল্যাঙ্ক, আর সব একই আছে, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। তারপরে চলে যা তুল্যাঙ্ক পরিবাহিত আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক, দেখতে পাচ্ছিস? ওই সম্পর্ক কী ভাই, আমি তুই খাতায় কিছুক্ষণ আগে মার্ক করেছি না, কী বলতো, λm/λe = z, জেড ফ্যাক্টর বা এক্স ফ্যাক্টর। দেখ এখানে ডাইরেক্ট ফর্মুলাটা লেখা আছে, দেখতে পাচ্ছিস তো, λm/λe = z, দেখা যাচ্ছে ভাই? ওটাই আমি তুই ক্লাসে লিখেছি, λm/λe = x লিখলাম না ক্লাসে আজকে, ওই সম্পর্কে ডাইরেক্ট আমি তুই মনে রাখলাম, হয়েছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার কিসের পার্ট গেল, এই হচ্ছে গেল আমার তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের রোধ, রোধাঙ্ক, পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক, এই পার্টগুলো। ওকে, চল এবার খাতায় হেডিং দে, লেখ, খাতায় হেডিং দে, লেখ গাঢ়ত্বের সাথে
গাঢ়ত্বের সাথে প্যারামিটারের বাংলা কি জানি না, ছাড়। গাঢ়ত্বের সাথে বিভিন্ন বিষয়ের পরিবর্তন লেখ। গাঢ়ত্বের সাথে বিভিন্ন বিষয়ের পরিবর্তন কোন কোন বিষয় সেগুলো আমি তো এখন দেখব। গাঢ়ত্বের সাথে বিভিন্ন বিষয়ের পরিবর্তন কোন কোন বিষয় সেগুলো আমি তো এখন দেখছি, ঠিক আছে? গাঢ়ত্বের সাথে বিভিন্ন বিষয়ের পরিবর্তন, গাঢ়ত্বের সাথে বিভিন্ন বিষয়ের পরিবর্তন। চল দেখ, একটা জিনিস ফার্স্টে লিখি, সেটা হচ্ছে তুই আমাকে বল গাঢ়ত্ব বাড়লে দ্রবণের লঘুতা বাড়ে না কমে? লঘুতা কমে, এক্স্যাক্টলি। তাহলে আমি সিম্পলি একটা জিনিস লিখবো, তুইও লেখ, বুঝতে পারো ব্যাপারটা। ধর আমি তোকে বললাম একটা সলিউশনকে আমি লেখ, ডাইলিউশন বাড়িয়েছি, ডাইলিউশন ধর আমি একটা সলিউশনের বাড়িয়ে দিয়েছি, লিখছিস ডাইলিউশন বাড়িয়েছি। ডাইলিউশন মানে কি? সলিউশনটাকে আমি আরও ডাইলিউট করে দিয়েছি, লঘু করে দিয়েছি। ডাইলিউশন বাড়ালে আমাকে বল সলিউশনের ভলিউম বাড়বে না কমবে? ফার্স্ট অফ অল বল। ভলিউম বাড়বে, কারণ আমি ডাইলিউট করি কাকে অ্যাড করে? দ্রাবণ না দ্রাবক? দ্রাবককে আমি অ্যাড করবো সলিউশনের মধ্যে, কারণ দ্রবণ চ্যাপ্টার আমি বহুদিন আগে পড়েছিলাম। যখনই আমি বলি গাঢ়ত্ব, আমি কার টার্মে বলি বলতে সবসময় দ্রাবক টার্ম, দ্রাবক টার্ম, তাই না? দ্রাবক টার্মে বলি। আমি দ্রাবক অ্যাড করলাম, হ্যাঁ দ্রাবক মানে সলিউট, ঠিক আছে? আমি দ্রাবক অ্যাড করলাম, দ্রাবক অ্যাড করলে আমার কী হবে? ভলিউম বাড়বে। ভলিউম বাড়লে আমার কী হবে? সলিউশনটা ডাইলিউট হবে। তাহলে ডাইলিউশন বাড়লো, এই অ্যারোটার মানে কী হয়েছে? বাড়ছে। ডাইলিউশন বাড়লে ভলিউম আমার কী হবে? ডিক্রিজ করবে, সরি ভলিউম আমার ইনক্রিজ করবে। এভাবে লিখে রাখলাম, ভলিউম আমার ইনক্রিজ করলো। লিখছিস খাতার মধ্যে? হ্যাঁ ভাই লিখছিস। ভলিউম ইনক্রিজ করলো, ভলিউম ইনক্রিজ করলে আমার কনসেন্ট্রেশন কী হবে? কমবে, তাই না? ভলিউম বাড়লে আমার গাঢ়ত্ব কমে। কেন ভলিউম বাড়লে গাঢ়ত্ব কমে? ভলিউম বাড়লে গাঢ়ত্ব কেন কমে? মানে ভলিউম, গাঢ়ত্বের ফর্মুলা কি দেখ, সবকটা গাঢ়ত্বের ফর্মুলা দেখবি নিচে ভলিউম আছে। তো যদি আমার নিচে ভলিউম বাড়ে তাহলে আমার ওভারঅল টার্মটা কমে যাবে স্বাভাবিকভাবে। মোল মানেই আমার মোল বাই লিটার, মানে মোল বাই ভলিউম। ভলিউম যদি বাড়ে তাহলে ওভারঅল টার্মটা কমে, মোলারিটি কমবে। তাহলে আমি তো এখন যা যা পড়বো সব কিছু পড়বো হচ্ছে ডাইলিউশনের টার্মে, বুঝতে পারছিস তো? আমি দ্রবণটাকে লঘু করে দিলাম। তোকে যদি পরীক্ষাতে কখনো কোশ্চেন দেয় গাঢ়ত্বের টার্মে, আমি ভাই বলতেই পারবো, উল্টো উল্টো হবে সব। আমি এখন কি পড়ছি? লঘুতার টার্মে, বুঝতে পেরেছিস? তাহলে আমার এখন সব কটা কী হবে বলতে, আমি লঘুতা বৃদ্ধি করব। লঘুতা বৃদ্ধি করবো মানে আমি ভলিউম বাড়াবো, তার মানে গাঢ়ত্ব কমাবো, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তোকে যদি পরীক্ষাতে কখনো দেয় গাঢ়ত্ব বাড়ালে কী হবে, তাহলে কী হবে? গাঢ়ত্ব বাড়ালে তখন পুরো জিনিসটা উল্টো উল্টো হয়ে যাবে। গাঢ়ত্ব বাড়লে ভলিউম কমবে, ডাইলিউশন কমবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম স্বাভাবিকভাবেই। আমি এখন পড়ছি কি? ডাইলিউশনের টার্মে। দুটো হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। দেখ একটা পড়লে অন্যটা আমার এমনি মনে থাকবে, তাহলে আমি এখন পড়ছি ডাইলিউশনের টার্মে, ঠিক আছে? তাহলে আমার এখন টার্গেট কি? খাতায় লিখে রাখ বড় বড় করে, দ্রবণের লঘুতা বৃদ্ধি করা হবে, দ্রবণের লঘুতা বৃদ্ধি করা হবে, ঠিক আছে? লঘুতা বৃদ্ধি করা হবে, ঠিক আছে? চল 1 নম্বর লেখের মধ্যে আমি কাকে পড়বো এখন? 1 নম্বর লেখ পরিবাহিতা। 1 নম্বর লেখ পরিবাহিতা। 1 নম্বর লেখ পরিবাহিতা। পরিবাহিতা মানে কি? জি লিখেছিস খাতার মধ্যে? পরিবাহিতা লিখেছিস? 1 নম্বর লিখলি পরিবাহিতা, ব্র্যাকেট লিখে রাখলি জি। তার মানে আমার টার্গেট কি এখন? আমার টার্গেট হচ্ছে ভাই আমি দ্রবণের মধ্যে কি করব? ডাইলিউশন বাড়াবো। ডাইলিউশন বাড়াবো মানে ভলিউম বাড়াবো। ভলিউম বাড়বে মানে কি? আমি বাইরে থেকে কাকে অ্যাড করবো? দ্রাবক অ্যাড করবো। তাহলে দ্রাবক অ্যাড করলে আমার সলিউশনের মধ্যে জি এর কি চেঞ্জ হবে সেটা আমি তো এখন দেখছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বোঝা গেছে জি এর কি চেঞ্জ হবে। বেসিক্যালি বলতো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কত রকমের হয়? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কত রকমের হয়? 2 রকমের। কী কী রকমের হয় বলতো বেসিক্যালি? তীব্র আর মৃদু, এক্স্যাক্টলি। মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে খাতার বাদিকে চল লেখ তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ডান দিকে লেখ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। খাতার বাদিকে লিখছিস কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর ডান দিকে লিখছিস কি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য। বাদিকে লিখলে কি তীব্র, ডান দিকে লিখেছিস মৃদু, হয়েছে? যাই হোক তুই যেদিকেই তীব্র আর মৃদু যা ইচ্ছা লেখ। তাহলে দেখ তীব্র তড়িৎ বিশ্লেষ্য আমি এবার তোকে এখানে দেখাচ্ছি। তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর ওখানে দেখা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য ভালো করে দেখ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্যর এক্সাম্পল দেখি একটা। আমি তুই পড়েছি দ্রবণ চ্যাপ্টারও পড়েছি, এনএসিএল, ঠিকই বলে এনএসিএল। দ্রবণ চ্যাপ্টারও পড়েছি বলতে এইগুলো। দ্রবণ চ্যাপ্টার বলতে কোথায় ছিল এই জিনিসটা? কোন জায়গায় ছিল দ্রবণের মধ্যে তীব্র মৃদু এই ব্যাপারটা?
কোথায়? বিয়োজন মাত্রাটা কোন জায়গায় ছিল? ভ্যান্ট অফ ফ্যাক্টর, এক্স্যাক্টলি একদম ঠিক বলেছি, ভ্যান্ট অফ ফ্যাক্টর। তাহলে চলো আমি নিলাম হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে NaCl। দেখ NaCl যদি নিই ভালো করে দেখবি, NaCl এর মধ্যে শুধুমাত্র যদি একা একা NaCl থাকে, ধর আমার সলিউশনের মধ্যে কি আছে, একমাত্র NaCl একাই আছে, কোনো জল টল কিছু নেই, বলতো NaCl আমার নর্মালি কি সলিড? তাহলে সলিড NaCl মানে কি? কেন NaCl সলিড হয়? তার কারণ ওর মধ্যে Na+ আর Cl- আয়ন স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশনে লেগে আছে, এই জন্য আমার NaCl হয় সলিড। NaCl এর মধ্যে জল দিলে আমার কি হয়? জল দিলে আমার কী হয় বলতে, এই মাঝখানের বন্ডটা ভেঙে যায়, ফোর্স অফ অ্যাট্রাকশনটা আমার ভেঙে যায়, তার ফলে আমার কি হয়, Na+ আর Cl- এরা আমার হয়ে যায় ফ্রি, এরা হয়ে যায় আমার ফ্রি। হ্যাঁ ভাই বুঝতে পারছি, NaCl আমার ফ্রি হয়ে যায় কি, জল দিলে, স্বাভাবিকভাবেই ফ্রি হয়ে গেল। এইবারে তুই ভাব NaCl স্ট্রংয়ের জন্য ডিসোসিয়েশন কত পার্সেন্ট হয়? 100% ডিসোসিয়েশন। তার মানে কি বলতো ভাই, NaCl ভেঙে গিয়ে আমার 100% ভাঙবে, তার মানে Na+ আর Cl- সব পেয়ে যাবো, সোজা কথা। NaCl ভেঙে গিয়ে আমি Na+ আর Cl- সব পেয়ে গেলাম, তার মানে নাম্বার অফ আয়ন আমি ম্যাক্সিমাম যা পাওয়ার সেটা পেয়েই যাচ্ছি, নাম্বার অফ আয়ন আমার আর কোনো মতে বাড়বে না, বুঝতে পারলি তো? আমি যদি NaCl এর মধ্যে জল দিই, আমার কী হলো ভাই, NaCl ভেঙে গিয়ে Na+ Cl- কমপ্লিটলি ভাঙলো, আমার কী হবে এর ফলে, নাম্বার অফ আয়ন ম্যাক্সিমাম যা পাওয়ার সব ভেঙে যাচ্ছে, কারণ কি আমার 100% ডিসোসিয়েশন, নিশ্চয়ই NaCl থেকে 200% ডিসোসিয়েশন হবে না, 100%ই ম্যাক্সিমাম, তাই না? তাহলে আমার কী হলো ভাই, NaCl আমি ম্যাক্সিমাম ভেঙে এই জিনিসটা পেয়েছি। এইবারে তুই ভাব আমার কী হচ্ছে সলিউশনের মধ্যে, তার মানে আমার কী হলো, নাম্বার অফ আয়ন বেড়ে গেল। কেন বাড়লো? ধর আমি বাইরে থেকে জল অ্যাড করছি, আমি যদি জল অ্যাড করি, এই তো ডাইলিউশন মানে কি, আমি ভলিউম অ্যাড করছি, ভলিউম বাড়াচ্ছি মানে কি, আমি জল অ্যাড করছি, দ্রাবক অ্যাড করছি। তুই ভাব আমি যদি বাইরে থেকে দ্রাবক অ্যাড করি, ভলিউম বাড়ছে, তাহলে এর ফলে আমার কী হবে বলতে, এর ফলে আমার যেটা হবে ঠান্ডা মাথায় কী হবে, এই যে ভাই Na+ আর Cl- ফর্ম হচ্ছিল না, Na+ Cl- ফর্ম হওয়ার পরেও স্বাভাবিকভাবেই দেখ এরা যাই হোক দিনের শেষে অপোজিট চার্জ, এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন হালকা হলেও থাকবে। জল গিয়ে আমার কী করবে বলতো, জল গিয়ে আমার কী করবে, এদের মাঝখানে যদি প্রচুর জল ঢুকে যায়, তার ফলে কী হবে, আমি যদি যত জলের অ্যামাউন্ট বাড়াবো, তার মানে কী হবে, দুখানা আয়নের মাঝখানে জল ঢুকে যাবে, জল ঢুকে গেলে কী হবে, একটা Na+ আরেকটা Cl- খুঁজেই পাবে না, খুঁজে না পেলে কী হবে বলতো, ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন চলে যাবে স্বাভাবিকভাবেই। ফোর্স অফ অ্যাট্রাকশন চলে গেলে আমার কী হবে বলতো, এই আয়নগুলো ফ্রি হয়ে যাবে, স্বাভাবিকভাবেই ফ্রি হবে, যত বেশি জল ঢুকবে তত হচ্ছে আমার আয়নগুলো আস্তে আস্তে ফ্রি হতে থাকবে। যদি আমার আয়নগুলো ফ্রি হয়, তাহলে বল সলিউশনের আমার এবার পরিবাহিতা বাড়বে না কমবে? সলিউশনে তাহলে আমার পরিবাহিতা বাড়বে না কমবে? কেন কমবে? কেন কমলো? হ্যাঁ, সান্দ্র কোথায় আছে? জল দিলে কেউ সান্দ্র হয় না কোনো বেলা। অ্যাট্রাকশন, হ্যাঁ অ্যাট্রাকশন কমে গেছে বলে কি হচ্ছে, আয়নগুলো দূরে সরে গেলে কি হবে? আমি কি বলেছি, আমি বলেছি আয়নগুলো দূরে সরে গেছে, খুব ভালো কথা। তার ফলে আমার কোশ্চেন কি, আলটিমেটলি আমার আলটিমেট কোশ্চেন হচ্ছে দ্রবণের পরিবাহিতা বাড়বে না কমবে? কমবে। কেন কমবে? কি কম? ফোর্স অফ অ্যাট্রাকশন কম। পরিবাহিতার সাথে ফোর্স অফ অ্যাট্রাকশনের কী রিলেশন আছে? পরিবাহিতা মানে কি, আজকের ক্লাসে শুরুতে করেছি। পরিবাহিতা মানে কি, হাতা উল্টা মাথা উল্টা, পরিবাহিতা মানে কি ছিল আজকের ক্লাসে শুরুতে পড়া? পরিবাহিতা মানে কি ছিল? পরিবাহিতা মানে কি ছিল শুনতে পাচ্ছি না। পরিবাহিতা মানে আমার কি ছিল? পরিবাহিতা মানে ছিল হচ্ছে 1/r, রোধের অপোজিট। তো এবার সলিউশনের মধ্যে ফ্রি আয়ন বাড়লো না কমলো? সলিউশনের মধ্যে যদি ফ্রি আয়ন বাড়লো, তাই তো, কেন বাড়লো এতক্ষণ দেখলাম কেন বেড়েছে। সলিউশনের মধ্যে যদি ফ্রি আয়ন বাড়ে, তাহলে সলিউশনের পরিবাহিতা বাড়বে না কমবে? সলিউশনের পরিবাহিতা বাড়বে। তাহলে আমার কী হবে, সলিউশনের পরিবাহিতা বাড়বে। তাহলে খাতায় লিখে রাখ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে পরিবাহিতা বৃদ্ধি পায়। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে পরিবাহিতা বৃদ্ধি পায়। নাম্বার অফ আয়ন বেড়ে গেছে, পরিবাহিতা বাড়বে, সোজা কথা। তাহলে কী হলো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কখন বৃদ্ধি পায়? ডাইলিউশন বাড়ালে আমার পরিবাহিতা বৃদ্ধি পায়। তার মানে ডাইলিউশন আমার জি বাড়বে। ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। কেন বাড়লো? তার কারণ নাম্বার অফ আয়ন ফিক্সড, জাস্ট আমাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা ভেঙে যাচ্ছে। ফোর্স অফ অ্যাট্রাকশন ভেঙে যাচ্ছে মানে কি, আয়নগুলো আমার আস্তে আস্তে ফ্রি হতে থাকছে। যত আমার ফ্রি হবে তত আমার কী হবে, এদের মধ্যে পরিবাহিতা বাড়বে। হ্যাঁ ভাই বুঝতে পারলাম কেন বাড়লো। নেক্সট হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।
আচ্ছা মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের একটা এক্সাম্পল দেখি। ক্লাস 12 সলিউশন চ্যাপ্টারে পড়েছি। মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থের একটা এক্সাম্পল দে। কে? অক্সালিক অ্যাসিড হবে। আর কাকে পড়েছিলাম অক্সালিক অ্যাসিড বাদ দিয়ে? অক্সালিক অ্যাসিড তো হবেই। আর কি হবে? অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে আমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন কত পার্সেন্ট হয়? 100% হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য? 100% হয় না। যদি আমার কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ খুব ভালোও হয়, তার মানে কি বলতো ভাই, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে স্ট্রং, মানে উইক ইলেকট্রোলাইট। উইকটা যদি আমার স্ট্রংও হয়, তাও ওর ম্যাক্সিমাম ডিসোসিয়েশন হবে হচ্ছে 5%। তাহলে ওর ম্যাক্সিমাম ডিসোসিয়েশন হচ্ছে 5%। দেখবি এই কথাগুলো বলেছিলাম যখন ভ্যান্টা ফ্যাক্টর হয়েছিল তখন। তাহলে চলো আমি খাতার মধ্যে আঁকছি কাকে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ CH3COOH। আচ্ছা CH3COOH যদি আমার ভেঙে যায়, এই আমার মৃদু, তাহলে আমি এর জন্য দেবো রিভার্সেবল সাইন। বলতো CH3COOH ভেঙে গিয়ে আমি কী কী আয়ন পাই এখান থেকে? কী কী আয়ন পাই CH3COOH ভেঙে গেলে? কী কী আয়ন পাবো এখান থেকে? কী কী আয়ন পাবো বল, না বললে আমি আর এগোবো না এখন। CH4 প্লাস আর COO মাইনাস। কোথা থেকে কী পেলাম? আগে দেখি খাতায় স্ট্রাকচার দুজনে। CH3COOH আমি ভাঙছি, ভেঙে আমি কী কী আয়ন পাবো, আর ভাঙলেই বা কোথা থেকে ভাঙে? ক্লাস 9, 10, 11 পড়েছি এই জিনিস। 10-এ না পড়লে 11-এ তো পড়েইছি, রাসায়নিক সাম্য চ্যাপ্টারে। CH3COOH কে ভাঙলে আমি কী কী আয়ন পাবো? আচ্ছা CH3COOH কে আমার অ্যাসিড না বেস? তাহলে অ্যাসিড থেকে আমি কোন আয়ন পাই সবার ফার্স্টে? তাহলে H+ আমি পাবো। খুব ভালো কথা, H+ পাবো, বুঝে গেছি। তাহলে H+ পেলে আমার বাকি পার্টটা কী হবে? অ্যানায়ন হবে। তাহলে বল এখান থেকে কোন Hটা বেরোবে? OH এর H বেরোবে। কেন OH এর H? কেন CH3 এর H না? কেন OH এর H? কেন CH3 এর H না? তার কারণ ওটা কেন CH3 এর H কেন OH এর H না? তার কারণ CHS কার্বনের সাথে লেগেছে, OH অক্সিজেনের সাথে লেগেছে। এটা কোনো অ্যান্সার নয়। আচ্ছা হাইড্রোজেন যদি বেরোয়, তাহলে আমার হাইড্রোজেন কনভার্সন হয়ে বেরোচ্ছে H+। তাহলে অন্য পার্টটা আমার কিসে কনভার্ট হবে? স্বাভাবিকভাবে মাইনাসে। বহুদিন আগে মনে আছে পড়েছিলাম ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার, খাতার ফার্স্ট পেজ বা লাস্ট পেজে লেখা আছে। ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা কী ছিল বল দেখি? ইলেকট্রোনেগেটিভিটির একটা অর্ডার পড়েছিলাম, কী ছিল ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা? FONCl(S), তারপরে কার্বনের মধ্যে ছিল 3খানা sp, sp2, sp3। বল এইখানে কার্বনটার হাইব্রিডাইজেশন কি? এই কার্বনটা sp3। এটা যদি আমার sp3 হয়, তাহলে এই sp3 কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি আর এই হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি অলমোস্ট সেম। এই জন্য এই কার্বন কোনোদিনও মাইনাস হয় না, এই হাইড্রোজেনও কোনোদিনও প্লাস হয় না। অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার কম? অক্সিজেনের বেশি, হাইড্রোজেনের কম। তাহলে অক্সিজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? হাইড্রোজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? ওই জন্য আমার ভেঙেছে OH বন্ডটা। ভেঙে যাওয়ার পরে কী কী আয়ন পাবো? খাতার মধ্যে আঁক দেখি। তাহলে আমি বলে দিলাম OH বন্ড ভাঙবে। তাহলে ভেঙে যাওয়ার পরে কী কী আয়ন পাচ্ছি খাতার মধ্যে আঁক। কী কী আয়নে গেছিস? CH3COO মাইনাস আর H+। তার মানে আমি কী বুঝলাম? এইটা হচ্ছে আমার ক্লাস 11-এ পড়া স্ট্রাকচার। অবশ্যই ক্লাস 11-এও পড়েছিলাম, না পড়লে আলাদা ব্যাপার, সেটার দায়িত্ব তো আমার নয়। চল যাই হোক, এটা হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড। ভেঙে গিয়ে আমার এই দুখানা আয়ন দেয়। এই আয়নটার নাম কি? এই আয়নটার নাম কি? CH3COO মাইনাস অ্যাসিটেট আয়ন। এক্স্যাক্টলি অ্যাসিটেট আয়ন। তো এখানে আমার ডিসোসিয়েশন কিন্তু 100% নয়। তাহলে 100% ডিসোসিয়েশন যেখানে হয় না, সেখানেই মনে আছে আমি তুই পড়তাম হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, বিয়োজন মাত্রা। তার মানে এইবারে আমার জল গিয়ে কী করে? অ্যাকচুয়ালি জল গিয়ে আমার যেটা করে, জল গিয়েও স্বাভাবিকভাবেই এখানে যখন তোর বন্ডটা আমার ছিল, OH বন্ডটা প্রথমে তো ছিল অক্সিজেনের মাথায় হালকা মাইনাস, হাইড্রোজেনের মাথায় হালকা প্লাস, হালকা মাইনাস হালকা প্লাস। আমি তো ইলেকট্রোনেগেটিভিটিতে দেখেছিলাম, যেখানে FONCl(SCHO) লিখেছিলাম। জল গিয়ে আমার কী করে? জল গিয়ে হচ্ছে বেসিক্যালি আমার এই বন্ডটাকে ভাঙতে থাকে স্বাভাবিকভাবেই। জল গিয়ে এখানে Na+Cl- বন্ড ভেঙেছিল। জল গিয়ে এখানে কিন্তু এটা কমপ্লিটলি O- আর কমপ্লিটলি H+ আগে ছিল না। এটা কিন্তু আগে কমপ্লিটলি চার্জ ছিল না। কেন? কারণ এটা হচ্ছে আমার কোভ্যালেন্ট বন্ড, আর এটা কিন্তু ছিল আমার আয়নিক বন্ড।
আয়নিক বন্ড মানে আমার আগে থেকেই আয়নে ছিল। কোভ্যালেন্ট বন্ড মানে কিন্তু আমার আগে থেকে আয়ন ছিল না, পরে আয়ন ডেভেলপ হয়েছে। কেন? পোলারিটির ডিফারেন্সের জন্য, ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সের জন্য। তার মানে এই ওইচ বন্ডটা ছিল কিন্তু আমার কি বলতো কোভ্যালেন্ট বন্ড, আর এটা ছিল আমার আয়নিক বন্ড। ওয়াটার গিয়ে কি করবে, আমার এই ওইচ বন্ডটাকে ভাঙবে, ভেঙে দেবে। আমার ভেঙে দেওয়ার ফলে কী হবে, দুখানা আয়ন আমি পাবো। এটা ওয়াটার দিলে পাবো, ওয়াটার না দিলে পাবো না, স্বাভাবিকভাবে। বুঝে গেছিস? হ্যাঁ বুঝেছিস। তাহলে এইবারে তুই ভাব, তার মানে আমি যত ওয়াটার দেবো তত আমার কী হবে, যত আমি ওয়াটার দেবো তত আমি বেশি বেশি ভাঙতে পারবো। তার মানে কী হবে বলতো, এর বিয়োজন আমার তত বাড়বে। বিয়োজন যত বাড়বে তত আমার নাম্বার অফ আয়ন বাড়বে। কিন্তু এখানে তো আমার নাম্বার অফ আয়ন আগে থেকেই 100% ভেঙেই আছে। ওখানে আমার কী হলো বলতো, নাম্বার অফ আয়ন বাড়ছে। নাম্বার অফ আয়ন বাড়ছে কেন? তার কারণ ভাই ওখানে জল গিয়ে আমার ওটা পোলার কোভ্যালেন্ট মলিকুলটাকে ভাঙছে বেশি। এ তো আমার আগে থেকেই দেখ ভেঙেই ছিল, Na প্লাস সিএল মাইনাস আগে থেকেই ছিল। কিন্তু এ তো আমার আগে থেকে প্লাস মাইনাস ছিল না, এ তো আগে থেকে পার্শিয়াল মাইনাস আর পার্শিয়াল প্লাস ছিল। জল গিয়ে আমারটাকে কমপ্লিটলি ভাঙছে। যত বেশি জল দেবো তত ভাঙাটা আমার বেশি হবে, যত বেশি ভাঙা হবে তত আমার বিয়োজন বেশি হবে, যত আমার বেশি বিয়োজন হবে তত আমার নাম্বার অফ আয়নও বেশি হবে। তার মানে আমার এখানে কী হলো, জল গিয়ে নাম্বার অফ আয়ন বাড়িয়ে দিল। তাহলে যদি নাম্বার অফ আয়ন বেড়ে যায় তাহলে আমার কী হলো বলতো, সলিউশনের মধ্যে এবার সেই একই ব্যাপার। তাহলে আমার নাম্বার অফ আয়ন বেড়ে গেলো, তাহলে মানে এখানেও পরিবাহিতা আমার বাড়বে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখানে কিন্তু আমার নাম্বার অফ আয়ন বাড়েনি, ওখানে আমার নাম্বার অফ আয়ন বেড়েছে। দুখানের মধ্যে ডিফারেন্স বুঝেছিস? এখানে আমার কী হলো, ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে কমিয়ে দিয়েছে। নাম্বার অফ আয়ন ফিক্সড, এখানে আমার কী হলো, ফোর্স অফ অ্যাট্রাকশনকে তো কমাবেই, প্লাস নাম্বার অফ আয়নও বাড়িয়ে দেবে। তার মানে আমার আলটিমেটলি বোঝা গেল, এখানে আমার কী হলো, একইভাবে এখানে লিখে রাখবো। কী লিখবো? লেখ, পরিবাহিতা বৃদ্ধি পায়, পরিবাহিতা বৃদ্ধি পায়। আগেরটাতে কি লিখেছিলি? আচ্ছা, আগেরটা নিচে লিখে রাখ, আগেরটা নিচে এবার একটু লেখ। লেখ নাম্বার অফ আয়ন, ইংলিশে বলছি, নাম্বার অফ আয়ন রিমেন্স সেম। ইংলিশে লিখছি আগেরটার মধ্যে, নাম্বার অফ আয়ন রিমেন্স সেম, নাম্বার অফ আয়ন রিমেন্স সেম, ফুল স্টপ দিয়ে লেখ। অনলি intermolecular force of attraction decreases. Number of ion remains same, only intermolecular force of attraction decreases. আগেরটা আমার এই কেসটা হয়েছিল। ইংলিশ আমি তুই পড়ে বুঝতে পারবো। সেকেন্ডটার মধ্যে লেখ, আবার পরেরটা যেটা লিখছিলাম পরেরটার মধ্যে চলে যাও, আবার পরেরটার মধ্যে গিয়ে লেখ, নাম্বার অফ আয়ন্স